এটা আপনাকে জিজ্ঞেস করতে চাইবো, why is it important যে ভ্যাকসিনেশন করানো উচিত, বা যে টিক ফিভারটা হয়, it is unhealthy not just for the dogs but for the humans also who are staying along with the dogs or cats. স্যার এটা যদি আপনি একটু এক্সপ্লেন করে বলতে পারেন যে why is it unsafe for the pets to have ticks, মানে how is it unsafe for the human owners as well? অ্যাকচুয়ালি টিক্স যেটা প্রেফার্ড, টিক্সের বার্থ হয়েছিল আমাদেরও আগে, প্রি ডাইনোসর ইয়ার্স। দ্যাট মিনস ডাইনোসর যখন ঢোকেনি তখন তারা এন্ট্রি করে গেছে ওয়ার্ল্ডে। তো তাদেরকে ওয়ার্ল্ড থেকে তাড়ানো তো মুশকিল, বরং আমরাই হয়তো চলে যেতে পারি কোনোদিন। তো যেটা ডগসের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রবলেম টিক্সের, দ্যাট টিক্স অলসো জুনোটিক। ইন্ডিয়ান টিক টাইফাস ট্রান্সমিটেড বাই দিস রিপিসেফালাস স্যাঙ্গুইনাস, দ্য ব্রাউন ডগ টিক, যেটা আমরা সচরাচর ঘরে দেখতে পাই। মানে যেটার ওই মানে যেটা এটলি বলি, এটলি যেটার কোনো লেগস নেই বেসিক্যালি, চারটে পা আছে, চার জোড়া, আচ্ছা আচ্ছা, 4 জোড়া, 4 pairs of legs, আর যেটা ওই একদম স্কিনের সাথে লেগে থাকে সেটা দেখবেন তিন পেয়ার অফ লেগস। আচ্ছা, অ্যাকচুয়ালি যেটা একদম টেনে বার করতে হয়, যেটা অ্যারাকনিডা মাকড়, যেটা বলি পোকা, 3 পা থাকবে, তিন জোড়া পা, আর যেটা মাকড় সেটা হচ্ছে 4 জোড়া। এবং সেটা আপনি দেখবেন সবচেয়ে ইন্টারেস্টিং বিহেভিয়ার ওদের, ওরা কি করে, আমাদের এই কার্পেট যদি থাকে ঘরে, কার্পেটের নিচে ইনসাইডে দেয়ার ব্রেড, সেখানে তারা এগ লে করবে। ওয়ান সিঙ্গেল টিক ক্যান লে আপ টু 6,000 7,000 এগ। 7,000 egg is sufficient to destroy a whole community. Yeah, of course. So সেই জন্য যেটা প্রিভেন্টিভ মেজার, আমি প্রিভেন্টিভ মেজারটা আগে বলে দিই, যে এরিয়াতে থাকবে পেটটি সবসময় চেষ্টা করবেন উইদিন 7 days সেটা একটা রিপেলেন্ট, যে কোনো রিপেলেন্ট ইউজ করা, লাইক লেমন গ্রাস অয়েল, টি ট্রি অয়েল, বা যে কোনো এসেন্সিয়াল অয়েলস যেগুলো রিসেন্টলি পাওয়া যাচ্ছে মার্কেটে, সেগুলো ঘর মোছার সঙ্গে সঙ্গে সেগুলোকে মুছে দেওয়া। আর যে কার্পেট এরিয়াগুলো থাকবে, যেগুলো নিচে থাকে, সেইগুলো প্রতি 15 দিন ইন্টারভেলে পারমেথ্রিন বা যে কোনো কেমিক্যাল অ্যাকারিসাইডে সেটাকে ওয়াশ করা, যেটা আমরা কেউ করি না। আমরা ভাবি টিক ফিভারটা কেন হচ্ছে, আমার ঘরেই তো আমি জায়গা করে রেখেছি ওদের বাঁচার জন্য, দে ক্যান সার্ভাইভ ইজিলি। যেটা আপনি যদি ক্যাটেল সেক্টরে যান, শীতকালে টিক্স পপুলেশন লো, বাট ক্যানাইন সেক্টরে থ্রু আউট দ্য ইয়ার্স, এক বছরে তারা অলমোস্ট টোটাল 3-4টে জেনারেশন সাইকেল করে রাখা। আচ্ছা স্যার, এই যে টিকটা আপনি বললেন যে উইন্টারে কমে যায়, সো ইজ দেয়ার মানে কোন টাইমটা বাড়ে, মানে হিউমিডিটিতে বেশি? মানে যেটা হিউম্যান হাউস অ্যাকচুয়ালি ওদের টেম্পারেচার দরকার হয় 27 ডিগ্রি, মানে আমাদের ইন্ডিয়ার ক্লাইমেট ইজ আইডিয়াল, একদম ইন হাউস টেম্পারেচার সবসময় 25 আইডিয়াল। দ্যাটস ওয়াই ওরা গোটা জায়গাতে বোধহয় একটু বেশি হয়, একটু দরকার, যেটা 75 to 85% হিউমিডিটি। মনসুন ইজ আ প্রাইম ওয়েদার। যখন আমরা টিক ইনফেস্টেড কেসেস যদি পাই, আমি টিকের পার্টটা একটু আমার অবজারভেশন বলি, সব থেকে বেশি আমরা টিক ইনফেস্টেড কেসেস পাই মোস্টলি ডিউরিং দ্য মনসুন টাইম। আর এই জায়গাটা আমরা একটু টাচ করে যাই, টিক ফ্লি রিলেটেড এই সমস্যাগুলো না এখন খুব প্রবলেমেটিক হয়ে দাঁড়িয়েছে। প্রিভেনশনে যে দাদা বললো, মানে প্রিভেনশনের জায়গাটা কেন গুরুত্ব দেওয়া দরকার, কারণ কয়েক বছর আগে তাও অ্যাপ্রোচ কি ছিল যে টিক ফ্লি ইজ এ থেরাপিউটিক মেজার, গায়ে হলো দেখলাম তারপর মেজার নিলাম। এবার যেরকম দেয়ার আর ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ টিক্স, তার সাথে সাথে দেয়ার ডিফারেন্ট লাইফ স্টেজ। সে ডিম দিচ্ছে, লার্ভি থেকে অ্যাডাল্ট, ধরুন ডিফারেন্ট স্টেজেস রয়েছে। অ্যাডাল্ট ছাড়া বাকি রেস্ট অফ দ্য স্টেজেস তো নেকেড ভিজিবল, মানে এক্স বা বাকি স্টেজেস গুলো যদি আপনি চেনেন তাহলে আপনার কাছে ভিজিবল হবে। অথচ ওদের স্পিড কিন্তু প্রচন্ড, তার স্পিড মারাত্মক, সেই জন্য তাদেরকে আমরা খুঁজেও পাবো না। যদি হেঁটে বেরিয়ে যায় আপনার চোখের সামনে দিয়ে বেরোচ্ছে, কারণ সে কার্পেট এরিয়ার চারদিকেই ঘুরে বেড়ায়, এবং তাদের একটা নিয়ম হচ্ছে তারা দলবদ্ধ হয়ে থাকবে। সে যখন অ্যাটাকও করবে, একটা পিছন গিয়ে অ্যাটাক হয়। কিন্তু ডগ টিক্সের ওই হান্টিং বিহেভিয়ার আছে অ্যাকচুয়ালি, যেটা ক্যাটেল টিক্সে হান্টিং নয়, যে কারণে একটা ডগ থেকে আরেকটা ডগে যাওয়াটা খুব কুইক হয়ে যায়, একদম ইজি। নেকেড আইতে যেহেতু আমরা সবসময় জিনিসগুলো অত অবজারভেটরি হতে ভিজুয়ালাইজ করতে পারি না, ওই কাইন্ড অফ থিং যে না দেখছি না, তো ঠিক আছে সেই কনটেক্সটই যদি হয়, তাহলে ওয়াই অ্যাবাউট দ্য ডিওরেন্ট দেওয়ার আগে আমরা কি ভাবছি যে ওয়ান দেখবো, দেখে তারপর মেজার নেবো? তা তো নয়। ভ্যাকসিনেশনে মোটামুটি এখন অ্যাওয়ারনেস চলে এসেছে ইন জেনারেল। আমরা কি পারবো ডিস্টেম্পার বা ভাইরাল ডিজিজ হওয়া দিয়ে ওয়েট করি, না তার আগে টাইম ভ্যাকসিনেশন করি? তো প্রিভেনশনে আমাদের হেলথ কেয়ারে ওভারঅল, মানে নট অনলি অন রিগার্ড টু পেটস বা ডগস বা ক্যাটস বা অনলি ফর ভেটেরিনারি হেলথ কেয়ার, আমাদের দেশে এটা একটা ওভারঅল খুব গাফিলতির জায়গা হচ্ছে প্রিভেন্টিভ হেলথ কেয়ার। ঠিক আছে, আমাদের এখনো হিউম্যানও তাই শরীর খারাপ হয়, তারপর কি আমরা মেজার নিই।
প্রিভেন্টিভ হেলথ কেয়ারে কিন্তু এখন স্পেশালি এই একটোপ্যারাসাইটিক কন্ট্রোল খুব বড় একটা জায়গা। অ্যাজ আই ট্রাভেল আ লট, আমি এই কনটেক্সটেই বলছি, আমি ধরুন এই লাস্ট ইয়ারেই ফেব্রুয়ারি মাসে আই ওয়াজ ইন সিডনি, মার্চে আমি ম্যানচেস্টার যাই, এই 3-4 মাস আগে আমি সাউথ কোরিয়া গেছিলাম সলে। 3টে জায়গাতেই আমি কোনো না কোনো ওয়েট প্লেসেস অ্যাটলিস্ট হসপিটাল বা ক্লিনিক ভিজিট করি যেটুকু টাইম পাই। ওখানকার ওয়েটদের সাথে যখন কথা হয়, আই ওয়াজ অ্যামেজড, সারপ্রাইজড যে হিউপ্যারাসাইটিক ডিজিজের প্রায় এক্সিস্টেন্স নেই বলতে গেলে। এটা কি ডিজিজ একটু যদি মানে explain করেন? হিউপ্যারাসাইটিক ডিজিজ বলতে সোকোটা যদি কমন টার্মে বলি, আমি যেটা টিক ফিভার বলি। ঠিক ফিভার। Exactly. অনেক কম। ফার্স্ট অফ অল হচ্ছে ওদের সোসাইটাল বা ওদের এনভায়রনমেন্টে স্ট্রেসের এক্সিস্টেন্স নেই বলতে গেলে। নেই। মানে যা হয় অ্যাডপ্ট হয়েছে। সেকেন্ড হচ্ছে প্রিভেনশনকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়, যেটা এখানে একদমই কম। আমরা এখনো ভাবি গায়ে পোকা হবে, দেখবো, তারপর মেজর নেবো। বাই দ্য টাইম উই গো ফর দ্যাট ইজ টু লেট। ততদিনে অলরেডি এই হিউপ্যারাসাইটিক ডিজিজ ইজ আ টার্ম যেটা টিক ফিভারের পজিটিভ এজেন্ট, যেটার জন্য টিক ফিভারটা হচ্ছে, দ্যাট ইজ এ হিউপ্যারাসাইটিক ডিজিজ, বিকজ দ্যাট ইজ জাস্ট ডুইং দ্য হিমোলাইসিস অফ দ্য ব্লাড, প্লাস ডিস্ট্রাকশন অফ সেলস, ডিস্ট্রাকশন। আরবিসি, লাইক ম্যালেরিয়া। কিডনিটা ঠিক খুব হচ্ছে বেশি এখানে affect কিডনিটা করে। ওটাও বলে নিক, আমি কিডনিটা পরে একটা টাচ করছি। ঠিক হচ্ছে এখানে বাহক বা ভেক্টর বা ক্যারিয়ার। ঠিক ম্যালেরিয়া, ডেঙ্গু, টাইফয়েডে মশা যে কাজটা করছে, হিউপ্যারাসাইটিক ডিজিজ বা টিক ফিভারের টিকও সেই কাজটাই করছে। একটা অসুস্থ রোগের শরীর থেকে ডিজিজটাকে আরেকটা সুস্থ রোগের শরীরে ট্রান্সমিট করছে। তো ইটস অল আউট লাক। অনেক সময় অনেক উপরে গা ভর্তি পোকা হয়েও টিকবর্ন ডিজিজ নাও যেতে পারে, অনেক সময় একটা সিঙ্গেল টিক বাইট থেকেও হয়ে যেতে ডিজিজ পারে। কজ হয়ে যেতে পারে। তো Exactly. ইটস বেটার ইফ আই টেক দ্য প্রিভেনশন। দাদা যেরকম বললো, হুম। সিস্টেমিক প্রিভেনশন এখন অনেক অপ্রোচ চলে এসেছে, টপিক্যাল রয়েছে, ঠিক আছে। দের আর লট অফ ওয়েজ যদি আমি প্রিভেনশনে গুরুত্ব দিই, যেরকম ডিওয়ার্মিং করছি, আমরা ডিওয়ার্মিং করাই মেডিকেল টার্মিনোলজিক্যালি, দ্যাট ইজ সামথিং ফর এন্ডোপ্যারাসাইটিক প্রিভেনশন, মানে ইন্টারনাল। একটোপ্যারাসাইটিক প্রিভেনশনটাকে যদি আমরা ইকুয়ালি গুরুত্ব দিই, তাহলে আই গেস অনেক বেটার রাখতে পারবো ওদের। ইভেন এই রিপেলেন্ট যেটা লেমন গ্রাস হয়, হুম। এটা খুবই ভালো। এটা হ্যাঁ, আপনার এখন অনেক স্প্রেও পাওয়া যায়, মানে আমি নিজেও এনেছিলাম। ইভেন ঘরে মসকিউটোও কন্ট্রোল হবে। কন্ট্রোল হয়ে যায়। Exactly. টোটাল সিস্টেমটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন যদি প্রিভেন্টিভ মেজার যেটা বললো, সেই প্রিভেন্টিভ মেজারটা বেস্ট। কারণ টিক কন্ট্রোলের জন্য প্রিভেন্টিভ মেজার যদি আপনি করেন, অ্যাটলিস্ট 20% তো আপনার চান্স কম হলো। হুম। নেক্সট আপনার লাকে থাকলে কিছু করার নেই। যেমন যেটা ক্যানাইন আর্লিচিওসিস হয়, সেটাই কি প্রবলেম হয়, দে ক্যান ট্রান্সমিট উইদিন 3 hours অফ অ্যাটাচমেন্ট, মোস্ট ডেঞ্জারাস। কত ফাস্ট! জাস্ট 3 hours অ্যাটাচমেন্ট হলো, উইদিন 3 hours দে ক্যান। হেলথটাকে ডিটেরিওরেট করে মানে ওই রেটেই নাকি, মানে না, অ্যাকচুয়ালি ক্যানাইন যে আর্লিচিওসিসটা, সেটা ডিজিজটা যখন প্রিলিমিনারি স্টেজে থাকে, অ্যাকুট কন্ডিশনে, শোয়িং সাম সিমটমস, or and we can diagnose it and treat it. But when it is subclinical, we can't detect it, we can't diagnose, show হবে যতদিন না। না এফেক্ট হবে। এবং মোস্ট ডেঞ্জারাস ক্রনিক ফর্ম অফ আর্লিচিওসিস, সেটা যত ক্রনিক হবে হ্যাঁ, তত ডেঞ্জারাস হয়ে যাবে। আর I was যেটা আপনি coming কিডনি to- বলছিলেন, হ্যাঁ, আচ্ছা সেটাই বলি, আচ্ছা, আপনি এটা এই বলে মনোসাইটিক দিন। আর্লিচিওসিসে কি হয়, অ্যান্টিবডি মিডিয়েটেড একটা কিডনি ড্যামেজ হয়। এটা মেইনলি অ্যান্টিবডির জন্য, যেহেতু ডিজিজটা অনেকদিন ধরে পারসিস্ট করছে, তো সেই অ্যান্টিবডির জন্য মেইনলি ইমিউনোলজিক্যাল যেটা একটা রিঅ্যাকশন হয়, যার জন্য কিডনিটা ডিটোরিয়েট করে আর্লিচিওসিস আর সবচেয়ে বেশি। এইটা ডায়াগনোসিসটা যখন লেট হয়, তখন হয়তো কিডনিটা অলরেডি এফেক্টেড হয়ে একদম। গেছে তার মানে। একদম। আর এই জিনিসটা হলে ট্রিটমেন্ট বিকামস মোর ডিফিকাল্ট। ক্রনিক স্টেজে ডেথ ম্যাক্সিমাম কেসেই, ক্রনিক কেসে ডেথ ম্যাক্সিমাম। মানে বাই দ্য টাইম হবে না। উই ডায়াগনোস, মোস্ট অফ দ্য কেসে কি হয়, যে যতই আমরা ডায়াগনোস করছি ততই নেই ওই প্যারাসাইটটা বেশি দিন এক্সিস্ট করার জন্য বডিতে অনেক বায়োকেমিক্যাল চেঞ্জেস অলরেডি হয়েছে। স্পেশালি কিডনিতে যে বায়োকেমিক্যাল চেঞ্জেস গুলো হয়, তখন আমাদের কমব্যাট করতে হবে নট অনলি দ্য প্যারাসাইটিক ইনফেকশন, মানে শুধু টিক ফিভারটা না, তার সাথে সিস্টেমিক কন্ডিশন গুলোকেও ট্রিট করতে হবে, সেটা আরো চ্যালেঞ্জিং। হয়ে যায়। তো বেস্ট হচ্ছে আমরা প্রিভেনশনে যত জোর Prevention- দিতে পারি এই জিনিসগুলোকে তত অ্যাভয়েড করতে। প্রিভেন্টিভ মেজারটা সবসময় সব থেকে ইম্পর্টেন্ট। সবথেকে। আরেকটা যেটা আমি জানি না, মানে ইফ ইট ইজ আ মিথ অর নট, আপনারা, আই ওয়ান্ট ইউ টু ক্লিয়ার দ্যাট আপ, যে অনেকে বলে যে টেক ফিভার যখন হয়ে গেছে, মানে এই যে হিমোপ্রোটোজোয়া যেটা আপনি বললেন, একবার পাওয়া গেছে ব্লাডে, পরে যখন ট্রিটমেন্ট করে টেস্ট করানো হলো, আর সেটা হয়তো ব্লাডে দেখা গেল না, বাট অনেক ডক্টর বলে যে ওটা বডিতে থেকেই যায়, সাপ্রেসড হিসেবে থেকে যায়, পরে যে কোনো দিন আবার দেখা দিতে পারে। মানে ইজ ইট ট্রু অর ইজ ইট আ মিথ? আর এই যে যদি ট্রু হয়, যে পরে যখন দেখা যায়, সেটা কোন কন্ডিশনে ওটা আবার ট্রিগার করবে বা টিক ফিভার? অ্যাকচুয়ালি রিসেন্টলি যেটা এখন যে ওয়েদার চেঞ্জের সঙ্গে সঙ্গে আমরা দেখছি ভাইরাল ডিজিজ সবার হচ্ছে, ইভেন ক্যাটেল, বাফেলো থেকে আরম্ভ সমস্ত অ্যানিমাল। এবং কিছু ডিজিজ প্যাটার্ন দেখতে পাই আমি ম্যাক্সিমাম, ইভেন ক্যাটেলেও, যেখানে এই সময় হিমোপ্যারাসাইট হওয়ার চান্স কম। যখনই ইমিউনিটি ডাউন হবে, ওদের সঙ্গে সঙ্গে বডিতে যে হিমোপ্যারাসাইটগুলো বা অ্যানাপ্লাজমোসিস ম্যাক্সিমাম, সেগুলো সঙ্গে সঙ্গে ক্লিয়ার আপ করছে। ফ্লেয়ার আপ করছে। এবং ভাইরালের সঙ্গে
প্যারাসিটিক ডিজিজটা একটা ফেটাল কন্ডিশন ক্রিয়েট করে। যেটা ক্যানাইন সিস্টেমে, যেটা যদি আমি চলে যাই, দুটো ডিজিজ মেইনলি যেটা প্রগনোসিস বলা হয় গ্রেভ। That means we can't destroy that parasite because they sleep inside our bone marrow and spleen. তারা গিয়ে স্প্লিন, বোন ম্যারো, লিভার কিছু অর্গানে গিয়ে চুপচাপ বসে থাকবে। যখনই বডি ইমিউন সিস্টেম ডাউন, সঙ্গে সঙ্গে তারা আউটসাইডে আসবে এবং তাদের কাজ কন্টিনিউয়াস তারা করছে। অ্যাকচুয়ালি যেটা হিমোপ্যারাসাইটিক ডিজিজে মেনলি ক্যানাইনের দুটো মেন ফর্ম আছে, যেটা হচ্ছে ব্যাবেসিয়া, যেটা বলা হয় স্মল ফর্ম ডিউ টু ব্যাবেসিয়া জিপসনি, অ্যান্ড অ্যানাদার ওয়ান আর্লিচিয়া ক্যানিস। আর যেটা লার্জ ফর্ম যেগুলো ইন্ডিয়াতে প্রিভ্যালেন্ট আছে, সেগুলো অতটা ফ্যাটাল নয়, সেগুলো ট্রিটমেন্ট করলে আফটার ট্রিটমেন্ট রিকভার অ্যানিমেন্ট। বাট এই দুটো স্টেজ মেনলি ডরমেন্ট হয়ে যায় আইদার আফটার ট্রিটমেন্ট, আইদার বোন ম্যারো অর স্প্লিন। এবং যখন সময়ের সঙ্গে সঙ্গে যখন আবার ইমিউনিটি লো হবে, সঙ্গে সঙ্গে সেই ডরমেন্ট স্টেজগুলো বাইরে আসে, কারণ বলাই হয় এদের প্রগনোসিস গ্রেভ এই দুটো ডিজিজে। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে রিসেন্টলি ড্রাগ রেজিস্ট্যান্স, যেটা রিসেন্টলি রিপোর্ট আছে, যেটা ইমিডোকার্ব বলি আমরা, সেটা অলরেডি রেজিস্ট্যান্স শো হয়েছে। অ্যান্টিপ্যারাসাইটিক ড্রাগ এবং ডক্সিসাইডিন সম্পর্কে আমার এখনো কোনো রকম লিটারেচার পাইনি যে রেজিস্ট্যান্স শো হচ্ছে কিনা। তো রেজিস্ট্যান্সটা একটা মেজর প্রবলেম। যে রেজিস্ট্যান্স হওয়ার জন্য কি হচ্ছে, আফটার ট্রিটমেন্টও আমরা দেখতে পাচ্ছি শো হচ্ছে। আর আরেকটা পয়েন্ট আমার সবাইকে বলার, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ডায়াগনোসিস হওয়া উচিত যেটা হিমোপ্যারাসাইটের, সেটা আমরা কি করছি এখন রিয়েল টাইম পিসিআর বা কিউপিসিআর, যেটা অ্যাকচুয়াল টার্ম হচ্ছে কিউপিসিআর, কোয়ান্টিটেটিভ পিসিআর, যে কোয়ান্টিটি কত আছে ইনফেকশনের সেটা বলা। আর যেটা গোল্ড স্ট্যান্ডার্ড, যেটা ও বললো ক্লিনিক্যালি সিমটমস হয়, সেটা সবসময় গোল্ড স্ট্যান্ডার্ড আমরা পাবো মাইক্রোস্কোপিতে, এটা অলওয়েজ গোল্ড স্ট্যান্ডার্ড। অ্যাকচুয়ালি কি হয়, যদি অর্গানিজমটা ডেড অর্গানিজমও থাকে, তার ডিএনএটা পর্যন্ত ডিটেক্ট হয় কোয়ান্টিটি পিসিআরে, আচ্ছা। হুইচ ইজ মোস্ট ডেঞ্জারাস। সেক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের যেটা রিসেন্ট মানে ফরেন লিটারেচার বা ফরেন থেকে যেটা আমরা পাচ্ছি, সেটা হচ্ছে বোথ ইমিউনোলজিক্যাল অর সেরোলজিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ পিসিআর বেসড। এই দুটো ডায়াগনোসিস করে যদি দুটো পজিটিভ হয় অ্যাট এ টাইম, দেন অনলি ট্রিটমেন্ট।